আমার মনে হয় সমস্ত বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্বৈর শাসক হলো শেখ হাসিনা। আমাদের অনেক রক্তক্ষয় হয়েছে, আমাদের অনেক নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। আন্দোলনের সংখ্যা বড় কথা নয়, আন্দোলনের স্পিডটা হলো বড়। আমার মেয়ের বিয়ে হয়েছিল তখন, কিন্তু আমার মেয়ের বিয়ে আমি উপস্থিত হতে পারি। আওয়ামী লীগের পরবর্তী জন্ম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন জিয়াউর রহমানের দয়ার মাধ্যমে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশে হাজারো মানুষ অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার। আর এই লাঞ্ছনার শিকার হাজারো মানুষের ভিতর রয়েছে না বলা কথা। আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব জনাব আব্দুর রহিম। আজকে আমরা তার না বলা কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। বর্তমানে কি নিয়ে ব্যস্ত সময় পার করছেন? যেহেতু রাজনীতি করি, রাজনীতি ভবিষ্যৎ গণতান্ত্রিক বিনির্মাণে বাংলাদেশের আপামর জনগণ যে আন্দোলন করেছে, সে আন্দোলনকে সুন্দর বিনির্মাণে ভবিষ্যতে যেন ভালো অবস্থান সৃষ্টি করতে পারে, সেই প্রত্যাশা, সে অভিপ্রায়কে নিয়ে আমরা কাজ করছি। 15 বছরের একটা লম্বা সময় স্বৈরাচারী শেখ হাসিনা শাসনামল গিয়েছে। এই 15 বছর এদেশের হাজারো মানুষ তো অত্যাচার, অপমান হয়েছে। ফ্ল্যাশ টিভি তো মনে করে যে আপনিও সেই অত্যাচারের একজন নির্যাতিত শিকার। তা আমরা কি জানতে পারি এই 15 বছর আপনার সাথে কি ঘটেছিল? এমন কোনো স্মরণীয় দিন বা এমন কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা আপনার জীবনে, এটা আমরা জানতে চাই। আমি আমার একটা ব্যক্তিগত কথা আপনার কাছে এই মুহূর্তে শেয়ার করতে চাই। স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমি ঘরে থাকতে পারিনি। আমার মেয়ের বিয়ে হয়েছিল তখন, কিন্তু আমার মেয়ের বিয়ে আমি উপস্থিত হতে পারিনি। মাত্র 1 ঘন্টার জন্য আমার ছাত্র, আমার জনতাকে, আমার কর্মী বাহিনীকে পাহারা রেখে আমি আমার ঘরে গিয়েছিলাম শুধু মেয়ের কাবিনটা সম্পন্ন করার জন্য। সেই সকল স্মৃতি, সেই সকল বেদনা, সেই সকল দুঃখ আমাদের মনে আছে। এরপরেও আমাদের ভিতরে একটি সুখ আছে, একটি আনন্দ আছে। এত কিছুর পরেও ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে এই সরকারকে আমরা পতন করতে পেরেছি। হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। যে হাসিনা বারবারে বলছিল হাসিনা পালায় না, কিন্তু আমরা কি দেখতে পেলাম? হাসিনা আন্দোলনের মুখে স্বৈর শাসকের যে পরিণতি হয়, সেই পরিণতি সে অনিবার্যভাবে সে বহন করেছিল। গুলশান থানায় তখন মামলা হয়েছিল, আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে মামলা দিয়েছে 2097/2012। পরের দিন আমাদের সমাবেশ ছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইরে ছিলেন। ওনার সভানেতৃত্বে, ওনার প্রধান ওনার সভানেতৃত্বে আমাদের এখানে সমাবেশ ছিল। সমাবেশের আগের দিন আমার গুলশান থেকে 2012 সালে অ্যারেস্ট করা হয়। আমি তখন প্রায় 1 সপ্তাহ জেলে ছিলাম। পরবর্তী দিন পরের দিকে সরকারের আমলে এসে প্রায় 3 থেকে 4টা মামলা ছিল। বিশেষ করে সর্বশেষ যে মামলা পল্টন থানায় পুলিশ হত্যাকাণ্ডের মামলা, আমি 48 নাম্বার আসামি। আমি না, সমস্ত অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ প্রায় অসংখ্য নেতা কর্মী ওই মামলার আসামি ছিল। আমরা জানি আমাদের যদি বর্তমান পরিস্থিতি সৃষ্টি না হতো, আমরা যদি আন্দোলনের সফল কাম না হতাম, তাহলে আমাদের নিশ্চিত ফাঁসি ছিল। রাষ্ট্রের যে মামলাটা এখনো আছে, এখনো মামলা আমাদের উঠেনি।
এই সরকার এখনো উঠায়নি, আশা রাখি আমাদের মামলা উঠবে। এই মামলার যে ধারা, এই ধারাতে আমাদের নিশ্চিত ফাঁসি। তাই আমরা আশা করি এই মামলা উঠবে, আমরা সে প্রত্যাশায় আছি। আমরা বিগত ফ্যাসিস্ট হাসিনার প্রত্যেকটি আন্দোলনে ছিলাম। আমি আমার শ্রদ্ধেয় আহ্বায়ক জনাব মাহতাব ভাই সহ যখন বাংলাদেশের জলসীমায় ভারতীয় জলদস্যুরা এসে আমাদের মাছ ধরে নিয়ে ছিল, সেই সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ভারত বিরোধী একটি বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলাম। পুলিশের হস্তক্ষেপের মাধ্যমে আমাদের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু আমি এবং আমার সিনিয়র নেতৃবৃন্দ মাহতাব ভাই সহ সেটা সম্ভবত 2021 সালে আমরা পার্টি অফিসে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু আমি এবং আমার মাহতাব ভাইকে ধরার জন্য রাতে 2টা পর্যন্ত তখনকার ডিবি পোশাকধারী পুলিশ অবস্থান করেছিলেন। আমাদেরকে হেন কোনো গালি নাই যে গালি আমাদেরকে দেয়নি। আমরা রাতে 2টা পর্যন্ত পার্টি অফিসে অবরুদ্ধ ছিলাম। পরবর্তীতে সাংবাদিকদের সহযোগিতায় রাতে 2টার পরে আমি এবং মাহতাব ভাই আমাদের কার্যালয় ত্যাগ করি। তখনও আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, আমি এবং আমার মাহতাব ভাইয়ের বিরুদ্ধে। আরেকটি অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতেছি। আমি 2022 সালের 10ই জানুয়ারি আমাদের ঢাকার মহাসমাবেশকে সামনে রেখে যখন হাজারো নেতা কর্মী আমাদের পার্টি অফিসে অবস্থান করছিল, ঠিক ওই সময় আমাদের অতর্কিতে হাসিনার পুলিশ বাহিনী আমাদের কুকুরের মতো, শিয়ালের মতো, বাঘের মতো আমাদের কার্যালয়ে আক্রমণ করে। আমার জীবনের এত তিক্ত অভিজ্ঞতা, মানুষ মৃত্যুর আগে কি যন্ত্রণায় পড়ে সেটা আমি ওই দিন উপলব্ধি করতে পেরেছিলাম। আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে বলেছিলাম, ভাই টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য আমরা এদিক সেদিক ছুটাছুটি করছিলাম। তখন বলেছিলাম, টিয়ার গ্যাসে মরার চাইতে চলেন আমরা পুলিশে আত্মসমর্পণ করে ফেলি। আমাদেরকে এমন ভাবে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছিল, আমরা মৃত্যুর এমনও অবস্থা হয়েছে 5 তলা থেকে 4 তলার থেকে আমাদের অনেক নেতৃবৃন্দ লাফ দিয়েও পড়ছে, অনেকের হাত পা ভেঙেছে। কিন্তু আমাকে সহ প্রায় প্রথম সারিতে 100 জন অ্যারেস্ট করা হয়, নিচে নিয়ে আসা হয়। আমরা দাঁড়িয়েছিলাম ডিবিদের সাথে। ওই মুহূর্তে আমাদের জনৈক পিয়ন তাকে এমন মার দিল, যা মায়ের কারণে সে হার্ট ফেল করলো। হার্ট ফেল করার পরে ওই একজন পুলিশ বললো, আরে আগে ওকে বাঁচাও, পরবর্তীতে অ্যারেস্ট। আপনারা সবাই আপনাদের অফিসের উপরে ছিলেন? অফিসের নিচে আমাদের প্রায় 100 জনের উপরে তখন অ্যারেস্ট অবস্থায় ছিলাম। আমরা সবাই আমাদেরকে দাঁড় করে রেখেছিল। তখন ওই যে ওরে বাঁচানোর জন্য পুলিশ গেট খুলে দিল। ওই সময় আমরা হুড়মুড়ি খেয়ে যেভাবে পারছি বাইরে হওয়ার চেষ্টা করেছি। আমার ওই দিনের তিক্ত অভিজ্ঞতা আমি জীবনে ভুলার মতো না। আমি আজীবন এই অভিজ্ঞতা, পুলিশের হয়রানি, পুলিশের মায়ের, পুলিশের অকথ্য ব্যবহার, যা আমি জন্মের পর থেকে এরকম অকথ্য ব্যবহার শুনিনি। আমি
সেটাই পেয়েছি। আল্লাহর অশেষ রহমত, দরজা খুলে দেওয়ার কারণে আমি সহ প্রায় 50-60 জন ওই দিন মুক্ত হতে পেরেছিলাম। কিন্তু আমাদের প্রায় 7 থেকে 800 লোক ওই দিন ফাঁড়ি অফিস থেকে গ্রেফতার করা হয়েছিল, যাদেরকে অমানসিক নির্যাতনের মাধ্যমে পরবর্তীতে কোর্টে চালান দেওয়া হয়েছিল। কিন্তু আমরা চেষ্টা করেছি ওই দিনে যারা বাইরে ছিলাম, আমাদের মহাসচিব সহ, যুগ্ম মহাসচিব সহ সিনিয়র অনেক নেতৃবৃন্দ ওই দিন অ্যারেস্ট হয়েছিল। কিন্তু আমরা চেষ্টা করেছি 10 জানুয়ারির সেই প্রোগ্রামকে সফল কাম করার জন্য আমরা সফলতা অর্জন করেছি। এইভাবে অনেক বিদগ্ধ স্মৃতি আমাদের আছে। আমরা এই বিদগ্ধ স্মৃতির মাধ্যমে আমাদের আন্দোলনকে সমুন্নত রাখতে পেরেছিলাম। আমরা দেখতে পেরেছি যে ছাত্র জনতা মিলে ধানমন্ডি 32 ভেঙে দিল। তো এই বিষয়টা নিয়ে আপনার ব্যক্তিগত অভিমত কি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত মঈনুল হোসেন রোডের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি, সেটা শুধু বাড়ি না, সেটা একজন সেনা প্রধানের বাসস্থান, সেটা একজন রাষ্ট্রপ্রধানের বাসস্থান, সেটা একটা সেক্টর কমান্ডারের বাসস্থান। সেটা যেই নেতা এই দেশকে সর্বাধিকভাবে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতার বাসস্থান। 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসস্থান। সেটা সম্পূর্ণ অনৈতিকভাবে যে বাড়ি দিয়েছিলেন এই দেশের সার্বভৌম সংসদ সর্বসম্মতভাবে সংসদে আইন পাশের মাধ্যমে যে বাড়ির উত্তরাধিকারী হয়েছিলেন বেগম খালেদা জিয়া, সেই বাড়িটি সম্পূর্ণ অন্যায়ভাবে, অনৈতিকভাবে ওনাকে বাড়িটি উচ্ছেদ করা হয়েছে। আর বর্তমানে 5ই আগস্টের আন্দোলনের পর শেখ হাসিনার বাড়ি, গণভবন কিংবা 32 নম্বর সহ যে ঘটনা হয়েছিল, এটা সম্পূর্ণ এই দেশে গণতন্ত্র মনা, এই দেশের স্বাধীনতা কামী, যারা এই দেশের গণতন্ত্রকে ভালোবাসে, এই দেশকে স্বাধীনতাকে ভালোবাসে, এই দেশকে সার্বভৌমকে বিশ্বাস করে, সেটা শেখ হাসিনার বিরুদ্ধে ঘৃণার ফসল। 36 জুলাই 36 দিনের এই আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা মুক্ত একটি বাংলাদেশ পেয়েছেন। এই 5ই আগস্টের পর আপনার কাছে এখন অনুভূতিটা কি? সত্য কথা বলতে, যে হাসিনা বিরোধী বা আন্দোলন করতে গিয়ে আমাদের জাতীয়তাবাদী শক্তি, বিশেষ করে বিএনপির হাজারো নেতা কর্মী খুন হয়েছে, গুম হয়েছে। 17 বছরের আন্দোলনের পরিসমাপ্তিতে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি। একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা আবহাওয়া সৃষ্টি করতে পেরেছি। গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখার জন্য আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। আমরা ভোটের অধিকারের কথা বলতে পারতেছি, বাতের অধিকারের কথা বলতে পারতেছি। এর চেয়ে বড় সুখের, এর চেয়ে বড় শান্তির, এর চেয়ে বড় আনন্দের, এর চেয়ে বড় উদ্বেলিত, উচ্ছ্বসিত কোনো কিছু আর রাজনীতিবিদের জন্য, রাজনীতির জন্য হতে পারে না। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার বিগত 15 থেকে 17 বছর এই দেশকে নিষ্পেষিত করেছে, এদেশের ভোটাধিকারকে হরণ করেছে, গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, একটি গুমের রাজনীতি সৃষ্টি করেছে, খুনের রাজনীতি সৃষ্টি করেছে। যে দেশে মানুষ কথা বলতে, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করা হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, সেই গণতান্ত্রিক অধিকার এবং ভোটের অধিকারকে বর্তমান পরিস্থিতিতে আমরা পুনর্জীবিত করতে পেরেছি। এটাই আমাদের জন্য বড় সফলতা। আমরা
গণতান্ত্রিক পরিবেশে নিঃশ্বাস নিতে পারতেছি, এটি আমাদের জন্য বড় আনন্দের, সুখের এবং শান্তির। সত্য কথা বলতে কি, আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা হিসেবে, জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমরা ফ্যাসিস্ট স্বৈর শাসক এরশাদ বিরোধী আন্দোলন করেছি। আজ বর্তমান যে 15 বছরের কথা আপনি উল্লেখ করলেন, আমরা এরশাদকে স্বৈর শাসক বলি। আমি মনে করি হাসিনার এই 16 বছরের যে রেজিম, এটা এরশাদকেও পরাভূত করেছে, এরশাদের শাসনকেও পরাভূত করেছে। আমরা যে হাসিনা এবং এরশাদের শাসনকে যদি তুলনা করি, আমার মনে হয় সমস্ত বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্বৈর শাসক হলো শেখ হাসিনা। আমাদের বরাবরই প্রত্যাশা ছিল, জাতীয়তাবাদী শক্তির আন্দোলনের মূল মোটো ছিল হাসিনা মুক্ত বাংলাদেশ হবে। আপনারা জানেন, কালে কালে কোনো স্বৈরাচার বাংলাদেশে টিকে থাকতে পারেনি, বিশ্বেও কোনো স্বৈর শাসক টিকে থাকার কোনো উদাহরণ নেই। আপনারা জানেন, চীনের সুন্দু হুয়ান, ফিলিপাইনের মার্কোস, হাইতির ডুবিলিয়ার, তারা বাপ ছেলে মিলে 60 বছর হাইতিকে শাসন করেছে, কিন্তু জনগণের আন্দোলনের মুখে তারা পরাজিত হয়েছিল। ওই সকল দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। একই সাথে আমরা বিএনপি সহ সমমনা দলগুলি, জাতীয়তাবাদী শক্তির দলগুলি একসাথ হয়ে স্বৈর শাসক ফ্যাসিস্ট এক নায়ক হাসিনা বিরোধী আন্দোলন করেছি। আমাদের বরাবরের প্রত্যাশা ছিল এই সরকার জনগণের আন্দোলনের মুখে পরাভূত হবে। সেই পরাজয়ের গ্লানি নিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমাদের অনেক রক্তক্ষয় হয়েছে, আমাদের অনেক নেতা কর্মী খুন হয়েছে, গুম হয়েছে, কিন্তু বরাবরের মতো বিশ্বের শাসিত নীতি অনুসারে এই স্বৈর শাসক কাল বিশ্বের যে সকল স্বৈর শাসকের পতন হয়েছে, একই রকম ভাবে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে 14, 17 কিংবা 15 বছরের আন্দোলনের মুখে। আমরা ঘর থেকে বেরোতে পারিনি, এমনও দিন গেছে জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমদের নেতৃত্বে আমরা 100 কিংবা 50, 200 লোক নিয়ে মিছিল করেছে। অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু আমরা আমাদের মনোবল হারাইনি। আমরা 100 জন কিংবা 200 জনকে নিয়ে মিছিল করার মাধ্যমে এই বার্তায় দিতে চেয়েছি, আন্দোলনের সংখ্যা বড় কথা নয়, আন্দোলনের স্পিরিটটা হলো বড় কথা। আমরা আন্দোলনের স্পিরিটকে লালন করেছি, ধারণ করেছি, যার কারণে এক সময় 200 জন কিংবা 100 জনের আন্দোলন জনগণের আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হওয়ার মাধ্যমে হাসিনার পতন অনিবার্য এবং নিশ্চিত হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বাধিক জনপ্রিয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অঙ্গীকার করেছিলেন, আমি বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই, আমি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে যাব না। উনি ওনার কথা রক্ষা করতে পেরেছে। উনি কখনো ষড়যন্ত্র, আন্দোলন, সংগ্রাম কোনো কিছুর মুখে উনি নতি স্বীকার করেনি। এই দেশে আপামর জনসাধারণের সাথে, জাতীয়তাবাদী শক্তির সাথে, জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যার সমস্ত জীবনের রাজনীতি একাত্ম হয়ে গিয়েছিল, সেই নেত্রী বারবার প্রমাণ করেছে ওনার বাংলাদেশ ছাড়া কোনো ঠিকানা নেই। আমাদের ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে বহুদলীয় গণতন্ত্রের যে
রাজনীতি উপহার দিয়েছিলেন। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দয়ার কারণে এই দেশে আসতে পেরেছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী যে দল থেকে বারবার অনির্বাচিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন, সেই আওয়ামী লীগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতন্ত্রের, বহুদলীয় গণতন্ত্রের মন্ত্রের মাধ্যমে তারা পুনরায় আওয়ামী লীগের নিবন্ধিত হয়েছিল। সুতরাং আমি আজকে আপনার মাধ্যমে সমস্ত দেশবাসীকে জানাতে চাই, আওয়ামী লীগের পরবর্তী জন্ম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন জিয়াউর রহমানের দয়ার মাধ্যমে। কিন্তু বারবারে শেখ হাসিনার গণতন্ত্রকে, শেখ হাসিনার বাপ শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে হত্যা করেছিলেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে গণতন্ত্র দিয়েছিলেন, এই দেশকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। একদিকে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন, অন্যদিকে বেগম খালেদা জিয়া এই দেশকে বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। ভোটাধিকার প্রতিষ্ঠা করেছিলেন। 9 বছর বিরোধী 9 বছর আন্দোলনের মাধ্যমে এরশাদের পতনের মধ্য দিয়ে এই দেশে পুনরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল, যার ধারক বাহক বেগম খালেদা জিয়া। অন্যদিকে শেখ হাসিনা বিগত 15 বছরে 2008 সাল ফখরুদ্দিন মঈনুদ্দিনের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে। 2014 সাল প্রার্থীবিহীন অবস্থায় ক্ষমতায় আসে। 2018 সাল দিনের ভোটকে রাতে করে ক্ষমতায় আসে। দেখা গেল একদিকে খালেদা জিয়ার গণতন্ত্রের সংগ্রাম, অন্যদিকে শেখ হাসিনার ষড়যন্ত্রের অভিপ্রায়। সুতরাং কালে কালে যুগে যুগে শেখ মুজিব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। একই সাথে হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। বর্তমানে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান এই দেশে একটি সঠিক গণতন্ত্র ফিরে আনার জন্য, একটি ভোটাধিকার ফিরে আনার জন্য বর্তমান সরকারকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, এই সহযোগিতা আমাদের ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে যতদিন এই দেশে একটি সঠিক গণতন্ত্রের বাতাস প্রবাহিত না হবে। তবে সেই দিন, সেই ক্ষণ অনাদিকাল থেকে চলবে না। সেটারও একটি সঠিক সময়ের ভিতরে সংস্কারের মাধ্যমে তারা যে সংস্কার করতে চাচ্ছে, সংস্কার এবং নির্বাচনের আন্দোলন একসাথে চলবে। সংস্কারও চলবে, নির্বাচনের কাজও চলবে। আমরা চাই স্বল্প সময়ের ভিতরে দরকারি সংস্কার করে দেশকে ভোটের দিকে, নির্বাচনের দিকে ধাবিত করতে হবে, যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাকল্পে দেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে, সে প্রত্যাশা, সে অভিপ্রায় আমরা করি। জনাব তারেক রহমান 31 দফা কর্মশালা ডাক দিয়েছে রাষ্ট্র মেরামতের কাজের জন্য। এই রাষ্ট্র মেরামত কাজের হিসেবে জনাব আব্দুর রহিম সাহেব আগামীর বাংলাদেশকে জনাব তারেক রহমানের চোখ দিয়ে কেমন ভাবে দেখতে চায়? আগামী বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ, ভোটাধিকারের বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ ভোট দেবে প্রাণ খুলে, আনন্দ চিত্তে, যে বাংলাদেশে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, সবার ভালোবাসা থাকবে, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, যে বাংলাদেশে ভোটাধিকার থাকবে, এই ধরনের একটি বাংলাদেশ আমরা চাই। জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা
বেগম খালেদা জিয়ার 2030 ভিশন, পরবর্তীতে জনাব তারেক রহমানের 31 দফা, এই দেশের গণতান্ত্রিক আন্দোলন, এই দেশের সমাজ ব্যবস্থার একটি ম্যাগনা কাটা। এই 31 দফা এই দেশের সবচেয়ে বড় সংস্কার। আমাদের বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে, তাদের প্রত্যেকটা পয়েন্টে আমাদের 31 দফার মধ্যে আছে। প্রশাসনিক সংস্কার 31 দফা আছে, ভোটের সংস্কার 31 দফার মধ্যে আছে, পুলিশের সংস্কার 31 দফার মধ্যে আছে। আমাদের প্রত্যেকটা, তাদের যে 6টা সংস্কার কমিশন গঠন করেছে তারা, এই সংস্কারের প্রত্যেকটা কথাই আমাদের 31 দফার মধ্যে আছে। ওনারা এখন 31 সংস্কারের কথা বলে, কিন্তু আমাদের নেতা এই 31 দফা আজ থেকে 2 বছর আগে দিয়েছিলেন। আমরা জানি গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখার জন্য সংস্কারের প্রয়োজন। এই জন্যে ভিশন 2030, 19 দফা এবং পরবর্তীতে 31 দফাকে সমুন্নত রাখার জন্য আমাদের নেতা এখন যে কর্মসূচি ঘোষণা করেছে, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সম্পূর্ণ এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছে। আমাদের কাছে দায়িত্ব আসলে আমরা এই 31 দফাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের রাজনীতির মূল মিশনে হবে 31 দফাকে আপামর জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া। আমি আজকের এই বক্তব্যের মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ দিতে চাই, যারা বিএনপির নেতৃত্বে, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বকে সফল কাম করার জন্য মাঠে ছিলেন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও যদি বাংলাদেশের গণতন্ত্রকে সমুজ্জ্বল রাখার জন্য আন্দোলনের প্রয়োজন হয়, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে মাঠে থাকব। সেই প্রতিশ্রুতি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সহ সমমনা দল, সমস্ত অঙ্গ সংগঠনগুলি একতাবদ্ধ আছে, ঐক্যবদ্ধ আছে। আমরা দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে বিগত দিনে যেভাবে ছিলাম, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব জনাব আব্দুর রহিম সাহেব। কথা বলেছেন 15 বছরের না বলা কথা নিয়ে, কথা বলেছেন বর্তমানের সমসাময়িক কথা নিয়ে। আপনাদের যদি এই কথাগুলো কেমন লেগেছে যদি আমাদেরকে জানাতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।